সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব এরশাদ সরকারের পতন হয়েছিল এই আজ ৬ নভেম্বর, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই দিনটি একসময় বিএনপি এবং আওয়ামী লীগ স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করত, এখন ভিন্ন ভিন্নভাবে এই দিবসটি পালন করে। জাতীয় পার্টি এটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইকবাল মাহমুদ চৌধুরী পিএসসি, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতে বলছিলাম যে আজ ৬ নভেম্বর ১৯৯০ সালে এই দিনে ৬ ডিসেম্বর দুঃখিত, এই দিনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সরকারের পতন হয়েছিল। এই দিনটি ভিন্ন ভিন্নভাবে রাজনৈতিক দলগুলো পালন করে, একসময় আপনারাও পালন করতেন। এখন আমরা দেখছি যে এরশাদের জাতীয় পার্টি আপনাদের এখন অলমোস্ট রানিং মেট। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক বৃন্দকে, এনটিভির দর্শক বৃন্দকে। আজকে ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতনের দিবস। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই আন্দোলনে শরিক হয়েছিলাম। দুর্ভাগ্য বা সৌভাগ্য, আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই বয়সজনিত কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭০-এর নির্বাচন এবং পরবর্তীতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে দেশটি স্বাধীন হয়েছিল। দেখুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩.৫ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৭৫ সালে ১৫ আগস্টের পর ২১ বছর এই স্বৈরাচার এবং সামরিক শাসক ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। দেখুন, এরশাদ ৮২ সালের ফেব্রুয়ারি মাসে সকালবেলা ঘোষণা দিয়ে আসেন, মার্শাল ল জারি করে আসেন। কাকে দিয়ে আসছিল? যে তৎকালীন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সাত্তার সাহেব রাষ্ট্রপতি ছিলেন। অস্ত্রের মুখে নাকি না? দেখুন, উনি কিছু অভিযোগ উত্থাপন করে এসেছিলেন এবং সাত্তার সাহেবের সরকারটা জানেন তো কয়দিন ছিল? ১.৫ বছরের মাথায় সাত্তার সাহেবের সরকারকে হটিয়ে এরশাদ সাহেব আসেন। ঠিক একই কায়দা ৭৫-এর ১৫ আগস্ট এর পরে জিয়াউর রহমান হয়তো প্রথম দিকে সিনে ছিলেন না, পরবর্তীতে সিনে এসছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় এসছেন, দল করেছেন, নির্বাচন করেছেন, রাষ্ট্রপতি হয়েছেন। আবার যাদেরকে ৫ বছর হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তারাই আবার ১৯৮১ সালে ৩০ মে চিটাং সার্কিট হাউসে তাকে হত্যা করেছিল, যেটার বিচার বিএনপি কখনো চায় নাই, করে নাই। তারপরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল দুইবার। ঠিক ৮২ সাল থেকে ৯০ সাল বাংলাদেশ একটা কালো অধ্যায় ছিল। আমরা যারা ৮২-৮৩ ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র ছিলাম, আমাদের কিন্তু আমরা অলমোস্ট ৯-১০ বছরের ক্যাম্পাসে ছিলাম, ৪ বছরের কোর্স। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে এরশাদ ভ্যাকেশন হতো। এটা কিন্তু আমাদের দেখতে হয়েছে, এরশাদ ভ্যাকেশন। কিন্তু এটাও ঠিক, আজকে আমরা বিভিন্ন ব্যানারে বসেছি, কিন্তু সকল দল ঐক্যমত হয়ে কিন্তু আমরা এই আন্দোলনটি করেছিলাম। এরশাদকে হটিয়েছিলাম, স্বৈরাচারকে হটিয়েছিলাম। কিন্তু ৯১-এর নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। লক্ষ্য করে দেখবেন, সেই পুরনো কায়দা তারা সেটা করেছে। আবার যখন ২০০১ সালে আমাদের আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই,
2001 থেকে 2006 সাল আরেকটা কালো অধ্যায়। মানে আওয়ামী লীগ ক্ষমতায় যখনই নাই তখন কালো অধ্যায়। আজকে দেখেন, আজকে প্রিন্স ভাই অনেক কথা বলবেন, মানবতার কথা বলবেন, আইনের কথা বলবেন, এসব বলবেন, কিন্তু দেখুন এটা কিন্তু ইতিহাসের একটা পার্ট, কোন সরকার কখন কি করেছে। আমার মনে হয় যে এইটুকু আবার আপনার কাছে শুনি, একটু সময় দিয়ে আসি। হ্যাঁ, সৈয়দ ইমরান সালে প্রিন্স, শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সহ আলোচক হিসাবে যারা উপস্থিত আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি উল্লেখ করেছেন যে আজকে 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, এবং এটা একটা গণ অভ্যুত্থান দিবস বলা যায়। 1982 সালের 24শে মার্চ জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার সরকারকে বন্দুকের নলের মুখে রাতের অন্ধকারে ক্ষমতা থেকে হটিয়ে এই স্বৈরাচারী এরশাদ জোরপূর্বক ক্ষমতা দখল করে, এবং ক্ষমতা দখল করার পরে দীর্ঘ 9 বছর তারা যে দেশকে একটা স্বৈর শাসনের মধ্যে নিপতিত করেছিল, গণতন্ত্রকে মানে একটা বাক্সবন্দি করে গণতন্ত্রের যে মূল ভিত্তিগুলো বা যেই উপাদানগুলো সেগুলোকে নস্যাৎ করে দিয়ে দেশে একটা চরম স্বৈরশাসন কায়েম করেছিল। এই স্বৈরশাসনের বিরুদ্ধে আপনার দেশের আপামর জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে। দীর্ঘ 9 বছরের এই সংগ্রামে অনেক তাজা প্রাণ ঝরে পড়েছে। আমি আজকের দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা সেই আন্দোলনে অংশ নিয়েছে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি। সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সেই আন্দোলনের ইতিহাস কাউসার ভাই বলতে গিয়ে এক জায়গায় থেমে গেলেন, আবার এক জায়গায় বললেন যে যখনই বিএনপি ক্ষমতায় তখনই নাকি দেশে কালো অধ্যায়। আসলে এই আলোচনা যদি আমরা যাই তাহলে স্বাধীনতার পরের সময় থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমি ওই দিকে যেতে চাই না। আজকে আমি এইটুকু বলতে চাই যে এই 9টা বছর এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক জেল জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে সহ্য করতে হয়েছে। সেই আন্দোলনে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোনো মানে সমঝোতা বা কোনো প্রস্তাব তাকে কিন্তু গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে পিছপা করেনি, কিন্তু আমরা পক্ষান্তরে দেখেছি 96 থেকে 2001 এই সময় কিন্তু আপনারা জাতীয় পার্টির সাথে মিলে সরকার বিরোধী আন্দোলন করেছেন। আমি আসি কথাটা আসতে দেন। তারপরে সেই আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে আওয়ামী লীগ 1986 সালে এরশাদের সেই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং যার ফলশ্রুতিতে এরশাদের এই স্বৈরশাসন কিছুটা দীর্ঘস্থায়ী হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আবার জনগণের চাপে সেই সংসদ থেকে পদত্যাগ করে আবার কিন্তু সেই আমাদের এই আন্দোলনে সামিল হয়েছিল, এবং সকলের সেই সম্মিলিত প্রচেষ্টায় 7 দল 8 দল 5 দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আপনার স্বৈরাচারের পতন ঘটে। 91 সালে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতায় আসার পর স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। একটা মানে ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর গণতন্ত্র, এর মধ্য দিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছিল, এবং সেই যাত্রায় আমি বলবো যে আমরা পুরোপুরি হয়তো সফলকাম হতে পারি নাই, কিন্তু আমরা যেভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, অর্থনীতিকে যেভাবে বিনির্মাণ করতে চেষ্টা করেছি, সেটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। আর আপনি বলেছেন যে এরশাদের সাথে আমাদের মানে মিলে গেছে 96 থেকে 2001 পর্যন্ত, কিন্তু এটাও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই স্বৈরাচারকে কারা আপনার সেই 91 সালের পরে রাজনৈতিক মিত্র হিসাবে গ্রহণ করলো। এই আওয়ামী লীগ তখন এরশাদকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে, এবং প্রথমে আপনারা করেছেন, পরে আবার 91 সালের কথা বলছি। 91 এর পরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন আওয়ামী লীগ শুরু করলো, সেই আন্দোলনে এক পাশে স্বৈরাচার আর এক পাশে জামাতকে সাথে নিয়ে তারা কিন্তু সেই আন্দোলনটা করেছে, এবং আন্দোলনের তারা কিন্তু একটা পর্যায়ে তারা নিয়ে গেছে। সেই আন্দোলনের কথা আমি এখনো বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে আজকে এই দিনে আমাদেরকে সকলকে শপথ দিতে হবে যে আমরা যেই অঙ্গীকার নিয়ে, যে ঐক্যবদ্ধতা নিয়ে, যেই চেতনা নিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম, যে গণতন্ত্রের পতাকা আমরা উড্ডীন করেছিলাম, আজকে আমাদের সামনে অনেক প্রতিবন্ধকতা, অনেক মানে
সমস্যা রয়েছে এইগুলিকে উপড়ে ফেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই গণতন্ত্রের পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্র আজকে কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে, গণতন্ত্রের পথ আজকে সংকীর্ণ হয়ে যাচ্ছে, রাজনীতির পথ কিন্তু আজকে সংকুচিত হয়ে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু আজকে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। আজকে বিরুদ্ধ মতবাদকে সহ্য করা হচ্ছে না, বিরুদ্ধ মতবাদ বা বিরুদ্ধ মতের যে রাজনীতি সেটাকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে, নির্বাচনের নামে যে প্রহসন সৃষ্টি করা হচ্ছে, ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে করে যে নির্বাচন, সেই নির্বাচনের এইসব প্রহসন করে গণতন্ত্রের মূল ভিত্তিটাকেই নড়বড়ে করে ফেলা হয়েছে। আজকে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের পথে এগোতে হবে, এবং এই যে বলা হচ্ছে কালো অধ্যায়, আমি তো আসতে চাই, তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। জি প্লিজ শেষ করেন। এই যে আপনি ধরেন এই স্বাধীনতা পরবর্তীকালে যে আজকে স্বাধীনতার যে মূল চেতনা ছিল, সেই চেতনাকে কুঠারিঘাত করে যেই গণতন্ত্রের যে যাত্রা শেষ স্বাধীনতা পরে শুরু হয়েছিল, সেইটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? সেই একদলীয় বাকশাল কায়েম করে বিরুদ্ধ মতকে আবার সেখানে আপনার আবার একটু আসি আপনার কাছে, ধ্বংস করে দিয়ে সেখানে কিন্তু কবর রচনা করা হয়েছে। জি আসবো জনাব ইকবাল মাহমুদ চৌধুরী। ধন্যবাদ সঞ্চালককে, ধন্যবাদ আমার পাশে বসত কাছার ভাই এবং বিএনপির জনাব প্রিন্স ভাই এবং দর্শক মণ্ডলী। আসলে মূলত 90-এর আন্দোলনের প্রধান এবং মূল লক্ষ্য ছিল যে অবৈধভাবে কেউ যেন ক্ষমতা না আসতে পারে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। সেখানের মধ্যে প্রিন্স ভাই বলছিল 8 দল 7 দল 5 দল, তার পিছিয়ে কিন্তু জামাতও ছিল, জামাতে ইসলামও ছিল। উদ্দেশ্য ছিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রতিষ্ঠান বলতে শুধু নির্বাচন বলে নয়, প্রতিষ্ঠান বলতে ইলেকট্রাল প্রসেস যেন বোথ ইন দ্য পার্টি অ্যান্ড ইন দ্য পাবলিক অলসো। এখন আমাদের দেশে 90-এর পর আসলে বিএনপি ক্ষমতা আসছেন। এখন যে বলছে এরশাদ সোরা গুপ্তা দিয়া 7টার থেকে ক্ষমতা নিছে, ক্ষমতা নেওয়ার পরে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল তাকে ট্রাইব্যুনালে নেওয়া। বিজ্ঞ উকিল আছেন, উনি বলতে পারবেন, উনিও বলতে পারবেন। এরশাদকে ট্রায়াল করা, অবৈধভাবে ক্ষমতা আহরণ করে গণতন্ত্রকে ধ্বংস করছে, 9 বছর কালো শাসন করছে, মানে অনির্বাচিত সরকার হিসাবে। আমি উদাহরণ দিই, 86 সালে ওনার একটা ভোট ছিল এরশাদ সাহেবের, তখন আমি লেফটেন্যান্ট হিসাবে চিটাগাং সাতকানিয়াতে গিয়েছিলাম, ইব্রাহিম বিন খলিল সাহেব ছিলেন। ওই ভোটে সবাই হা ভোট দিতেই হইব। তখন আমি দেখি যে রাস্তার মধ্যে কারো হাত কাটা কারো পা কাটা এই অবস্থা। আই ওয়াজ লেফটেন্যান্ট দ্যাট টাইম। তখন দেখে আমি কিন্তু পেট্রোল চেজ করলাম তাদেরকে, এক বাড়ির ভিতরে আমি অস্ত্র সব কিছু পেলাম। তারপর দিয়ে আমাকে জিওসি বললো যে হি হ্যাজ গট দ্য হাইয়েস্ট লিঙ্ক অফ দ্য কান্ট্রি, হোয়াই ডিড ইউ টাচ হিম? আমি বলছি না স্যার, আই ওয়াজ ইয়াং অফিসার। আমি বলছি স্যার এটা তো বরদাস্ত করতে পারি না স্যার, ইট ক্যান নেভার হ্যাপেন্ড। এরপরে দিয়ে এই হাবট নাবট দিয়ে সে নির্বাচিত হয়ে গেল তথাকথিত প্রেসিডেন্ট, সো কল্ড রেফারেন্ডাম দিয়ে হলো। আর তার পিছে ছিল আজকে যে গণতন্ত্রের পিছে চিল্লাচিল্লি করে জনাব আসম আব্দুর রব। উনি 79 দল নিয়ে একটা পার্টি করলো, বিরোধী দল, সম্মিলিত বিরোধী দল। সেই বিরোধী দলে ওনার নেতা হলেন। এই স্বৈর শাসকের দোষক ছিলেন উনি। আর 71 থেকে 74 পর্যন্ত উনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে শুরু করে হাজার হাজার কর্মী নেতাদের দর্শন দিয়েছেন। তারপরে উনি হয়েছেন, এখন আবার উনি আবার গণতন্ত্রের বিরাট পৃষ্ঠপোষক হয়ে গেছেন। এদেশের গণতন্ত্র জিনিসটা কি, প্রাতিষ্ঠানিক রূপটা কি, সেই জিনিসটাকে জনগণকে মূল্যবোধ বুঝাতে হবে, ভ্যালু। পার্টির ভিতরেও এটা গণতন্ত্র দিতে হবে। আজকে বলেন নির্বাচন যাদেরকে করতে হয়, জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত মনোনীত প্রার্থীদেরকে ইলেকট্রাল প্রসেসে করা হয়। ইউএসএ ডেমোক্রেটে এবং রিপাবলিকানদের মধ্যে ইলেকট্রাল প্রসেস যেভাবে নির্বাচিত করা হয়, কাউন্সিলর যেভাবে ভোট দেয়, আমাদের কি সেই ইলেকট্রাল প্রসেস আছে? আমাদের কি এমনি যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলো সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না? আমার ব্যক্তিগত মতামত, যদি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে পার্টির আভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা হতো, তাহলে অবশ্যই এই ধরনের নির্বাচন বিরোধ হতো না। পার্টির বিরুদ্ধে সব পার্টিতে হয়, কোনো পার্টি বলতে পারে না আমার। এই যে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান বলে যে নির্বাচন করে না, বিএনপি করে না, ওই পার্টি করে না। আমি আজকে একটা দেখব, একজনের ভাইয়ের বড় ভাইয়ের ক্যান্ডিডেটের উপদেশে উনি নির্বাচন প্রত্যাহার করতে, আমার কাছে এখনো আছে। আমার কাছে এখন তো মোটামুটি নির্বাচন তো অধিকাংশ জায়গায় তো বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতিদ্বন্দ্বিতা বলাটা ভুল। নির্বাচন
মানে অধিকাংশ বলতে মানে 50-এর বেশি হিসাবে হয়তো আপনি বুঝাতে পারবেন যে 50-এর কম, কিন্তু বাস্তবতা হলো 50 হচ্ছে না, কিন্তু 50 হচ্ছে না। সরকার নির্বাচনে ইউ ক্যানট সে বিনা প্রতিদ্বন্দ্বিতা কোনো ক্যান্ডিডেট পাস করছে, অনেক পাস করেছে, অনেক পাস করেছে। বাংলাদেশের এমন কোন নির্বাচন নাই, স্থানীয় বলেন জাতীয় সংসদ বলেন, যে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় নাই। এটা ইলেকট্রাল সিস্টেম আপনি যেটা বলছেন, আমরা আমেরিকা তুলনা দেব না। বাংলাদেশের নির্বাচনী আইনে এই পদ্ধতিটা বৈধ, আইনগত। জনাব রিয়াজুল কবির কাউসার, শুনতে চাই আপনার কাছে, গণতন্ত্রের কথা বলা হয়েছে, মেজর অবসরপ্রাপ্ত ইকবাল মাহমুদ বলেছে গণতন্ত্রের ভিত নিয়ে কথা। 90-এর পর 2021 গণতন্ত্র কি অবস্থায় আছে? না, বাংলাদেশ 50 বছরে পা দিয়েছে, এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই 50 বছরে বাংলাদেশ যেই জায়গায় থাকা দরকার ছিল, এই যে 75-এর 15 আগস্টের পর স্বৈরাচার সামরিক শাসন, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বৈধ অবৈধ ঘোষণা দিয়ে, এটা শুনলেন, সকালে ওটা বলেছে জাতির বিশেষ প্রয়োজনে আমাকে দায়িত্ব নিতে হলো, এটা কিন্তু ওনারাই। সেই ইয়েতে আমরা বলতে পারি, প্রিন্স ভাই বলছেন গণতন্ত্রের। দেখুন, আমরা মনে করি বাংলাদেশে অন্য যে কোনো সময় চেয়ে বেশি বাংলাদেশ এখন স্টেবল কান্ট্রি। গণতান্ত্রিক চর্চা রীতিনীতি আছে বলেই তো সকল রাজনৈতিক দল তার কার্যক্রম করতে পারছে, কথা বলতে পারছেন, আপনাদের টক শোতে যে যার মতো বলে যাচ্ছেন, তাই না? আমরা শুধু এটা বলবো কি, জাতির পিতা যে স্বপ্নটা দেখেছিলেন বাংলাদেশ যে পর্যায়ে যাওয়ার কথা, উনি বেঁচে থাকলে তো সেটা হতো। কিন্তু তারপর আমরা বলি, বর্তমান পতনের জন্য তো শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলো অনেকগুলো, যেগুলো একসময় আমরা স্লোগান বক্তৃতা দিতাম, এগুলো আজকাল দৃশ্যমান, তাই না? আমরা স্বাধীন বাংলাদেশে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই 21 বছরের এই দুই শাসন দেখুন, লক্ষ্য করে দেখবেন, জিয়া রহমান সাহেব একটা হানা ভোট করেছেন, এরশাদ সাহেব একটা হানা ভোট করেছেন। অর্থাৎ হানা ভোট দিয়ে জায়েজ, আর হানা যেখানে ভোট পড়ুক গণার সময় এক বাক্সে সব হা, এটা আমরা দেখেছি তো। তাহলে এই হানা ভোটের গুরুত্বটা কি, কেন এখনো লোকবেন প্রিন্স বেরা বলেন যে হানা ভোট করা যায় কিনা? হানা ভোট তো আমরা জিয়া রহমানটা দেখলাম, কখন হানা ভোট করতে হবে না, এখন কিন্তু হানা ভোট আমাদের সংবিধান নেই, কিন্তু আনার প্রস্তাব চলছে। হানা ভোট তো হয়েছে, সেটা হয়েছে, আমি তো বললাম 2 সরকারের সময় 3বার হয়েছে, 3বার, হ্যাঁ 3বার হয়েছে, 2 সরকারের সময় 2বার হয়েছে। আসবো আপনাদের কাছে আসবো। কিন্তু এই যে আমরা বলি গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র, আমরা একটা সময় শুনতাম খাঁটি গণতন্ত্র। গণতন্ত্র খাঁটি হয় না, পিওরও হয় না। গণতন্ত্র রীতিনীতি। আমরা মনে করি বর্তমান সরকারের আমলে খাঁটি গণতন্ত্র, খাঁটি বলবো না, গণতন্ত্র চলমান, গণতন্ত্র অধিকার সবাই পাচ্ছেন, মানুষের যে মৌলিক অধিকারগুলো এই সরকার সেগুলো বাস্তবায়ন করতে পারছেন। দেখেন, এই বৈশ্বিক বিপর্যয়, করুণাময় কাল, বিশ্বের অনেক বড় বড় দেশ ধনীদের বিপর্যস্ত হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমত, আমরা কিন্তু ওনারা অনেক সমালোচনা করেছেন বা বিতর্কিত করার চেষ্টা করেছেন, প্রত্যেকটা সমস্যা হয়েছে, সমাধান হয়েছে। আমাদের দেশে সংক্রমণ কম হয়েছে, মৃত্যুর হার কম হয়েছে, এবং আমাদের রপ্তানি যে সেক্টরগুলি ছিল, গার্মেন্টস সেক্টর, বিভিন্ন সেক্টর, মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়ে ব্যবস্থা নেওয়াতে অর্থনীতি নিঃসন্দেহে ভালো অবস্থায়, আমাদের রপ্তানি বেড়েছে, নিশ্চয়ই রপ্তানি বেড়েছে, অর্থনীতি ভালো অবস্থায়। কিন্তু এটা দেখেন, আমি আলোচনা করছিলাম গণতন্ত্রের অবস্থা। গণতন্ত্রের যে ভিত, শুনেন, গণতন্ত্র তার 20 তলা বিল্ডিং না, যে বিল্ডিংটা হয়ে গেল গণতন্ত্র হয়ে গেল, চলমান প্রক্রিয়া, কে কখন আমরা নিশ্চয়ই আগাই না, আমরা আগাচ্ছি। আপনি দেখেন, আমি সিম্পল একটা উদাহরণ দিতেছি, প্লিজ দেখুন। ওনারা যখন লাস্ট ক্ষমতায় ছিলেন 2006 সালে, তখন আমাদের আয় ছিল $543, এখন সেটা প্রায় $2554। আমাদের জিডিপি 6 গুণ বৃদ্ধি পেয়েছে এই 16-17 বছরে। আমাদের রপ্তানি আয় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ করুণাময় কালো একটা বড় স্তরে গিয়েছে, অর্থনৈতিক, তাই না? এই যে এডিপি বেড়েছে, গড় আয়ু বেড়েছে, আমাদের দারিদ্র্যের হার কমেছে। নিশ্চয়ই, এতে কোনো দ্বিমত নাই। আমি ইন্ডিকেশনটা কি, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রুট হিসেবে পরিচিত। কি জন্য হয়েছে? দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বিজয় করাতেই সবাই সবার সুবিধা পাওয়াতে এটা হচ্ছে। কিন্তু একটা রাজনৈতিক দল তার নিজেদের ব্যর্থতার জন্য যদি দাঁড়াতে না পারে, এই দায়িত্ব তো সরকার বা কোন রাজনৈতিক দল নেবে। নিশ্চয়ই আবার আসবো। জনাব সৈয়দ ইমরান সালি প্রিন্স, গণতন্ত্র কি অবস্থায় আছে আপনাদের দৃষ্টিতে? গণতন্ত্র আজকে যে ভঙ্গুর অবস্থায় আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বিশ্বের যে কোনো
আপনার জরিপ দেখেন, সেসব জরিপে বাংলাদেশের গণতন্ত্র আজকে কোন পর্যায়ে। কিছুদিন আগে জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান তারা জরিপ করেছে, সেখানে বিশ্বের 5টি দেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে তারা চিহ্নিত করেছে, তার মধ্যে বাংলাদেশ একটা। এর মধ্যে নিকারাগুয়া, উগান্ডা এবং বাংলাদেশ, সেগুলো হচ্ছে স্বৈরতান্ত্রিক দেশ। আর সেই স্বৈরতান্ত্রিক দেশ আজকে কোন পর্যায়ে আছে সেটা আপনার বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্র কোন অবস্থায় গেছে এটা হিসাব করলে বোঝা যাবে। আমাদের কাউসার ভাই বললেন দেশের সব সমস্যা নাকি সমাধান হয়ে গেছে। আজকে দেশের জিডিপির কথা বললেন, গড় আয়ের কথা বললেন, সেই গড় আয় তো এটা একটা কোনো বিষয় না। কতজনের গড় আয় বেড়েছে, কতজনের বেড়েছে? সাধারণ মানুষের কি বেড়েছে? একজন রিক্সাওয়ালা, লেট পিসে আমাকে বলতে দেন, আপনি বললেন না, আপনি বলছেন $2,500 নাকি হয়েছে বাংলাদেশের মানুষের গড় আয়। আপনার কি গড় আয়, আপনার কি আয় $2,500 মাসে? না, আপনি গড় যখন দেখবেন তখন ইন্ডিভিজুয়ালি তো দেখা যাবে না, গড়টা তো গড়ই। যাদের বেতন 25 লাখ, 20 লাখ, 30 মানে 10 লাখ, যাদের মানে আয় মাসে 10 লাখ, 15 লাখ, তাদেরটা কিন্তু আগে চলে যাচ্ছে। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন মুটে, একজন বেবি ট্যাক্সি চালক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন মানে ছোট মানে চাকরি করে, তাদের বেতন তো বাড়ে নাই। আজকে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজকে মানুষের নাগালের বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল, লবণ সহ সমস্ত কিছুর দাম বেড়েছে। মানুষ তো বাজারে যাচ্ছে ব্যাগ হাতে নিয়ে হতাশ হয়ে ফিরছে। আজকে তার দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটা কাটছাট করে ফেলতে হচ্ছে মানুষকে। আমি শেষ করি, আমি আসছি। এখানে বলা হচ্ছে যে আপনার এই যে কি বলা হলো যে তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, কি হয়েছে যার ফলে? বাস ভাড়া বাড়াতে হয়েছে। বাস ভাড়া বাড়ানোর ফলে আজকে মানুষকে তো আয় ইনকাম এমনি সংকুচিত হয়ে গেছে। করোনাকালে প্রায় 2.5 কোটির উপর লোক নতুন করে আপনার দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। উনি বলছেন যে দেশে নাকি কোনো সংকট সৃষ্টি হয় নাই, সংকটের সমাধান হচ্ছে। এই 2.5 কোটি লোক, এই যে 2.5 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেল, তারা কি দারিদ্র্য সীমার উপরে চলে আসছে? সেটা তো টাইম নিশ্চয়ই লাগবে। সেটার জন্য কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, বললো যে বিশ্ববাজারে বেড়ে গেছে, এই জন্য বাংলাদেশে বাড়ানো হয়েছে। গত 6 সপ্তাহ ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একদম অব্যাহতভাবে নিচে নেমে আসছে, কিন্তু বাংলাদেশে এই যে বাড়ালো এটা কিন্তু আর কমায় নেই। আমাদের সব ক্ষেত্রে জ্বালানি তেল না, কোনো জিনিসের দাম বললে আজকে গণতন্ত্রের যে অবস্থাটা, সেই অবস্থা যে পর্যায়ে আছে, এটাকে কোনোভাবেই বলা যায় না এটা বাংলাদেশের উন্নত গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, দুর্নীতি। আজকে এই যে কয়েকদিন আগে আমি একটা জরিপে দেখলাম যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর দুর্নীতির পরিমাপ করা হয়েছে, সেখানে আফগানিস্তানের উপরে বাংলাদেশ দুর্নীতির যে জরিপ, গ্রেডিং, তা দুর্নীতি আজকে কোন জায়গায় চলে গেছে বাংলাদেশে, সেটা তো দেখতে হবে। আজকে সুশাসন কোথায়? সুশাসন তো কোথাও নাই। সড়কে নৈরাজ্য, ব্যবসা বাণিজ্যে নৈরাজ্য, মানুষের আয় ইনকাম সংকুচিত হয়ে গেছে, গণতন্ত্রের লেভেল কোথায় নেমে গেছে, নির্বাচন মানে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। আমাকে বলতে দেন, আপনার কথা বলতে দেন। ভাই আপনার সময় আপনি বলবেন, আপনি অন্যদিকে হাত বাড়ান কেন? আমি না, আপনাকে টাইম দিবে, সেই সময় আপনি বলেন। ঠিক আছে। তো যে জিনিসটা বলছিলাম যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে, এটা কোনোভাবেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ বলা যাবে না। আজকে বাংলাদেশের গণতন্ত্র আজকে নিম্নমানে চলে গেছে, মানুষের কথা বলার কোনো সুযোগ নাই। আজকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। সেই নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি মিথ্যা মামলায় ফরমায়েশে রায় দিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে তাকে আপনার নিবর্তনমূলকভাবে জেলে আটক রাখা হয়েছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টেও পর্যন্ত এসছে যে সেখানে তাকে আপনার বেগম খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্য এই রায় দেওয়া হয়েছে। কিন্তু সেই নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার সুচিকিৎসার কোনো মানে সুবিধা এখানে নাই। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা একত্রিতভাবে বলেছে, দেশি বিদেশি চিকিৎসকরা একত্রিতভাবে বলেছে তাকে বাঁচাতে হলে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। সরকার গরিব ইস্যু করছে, এখন তারা নাকি 1 মাস ধরে আইন খুঁজছে, আইন খুঁজে পায় না। অবশ্য গতকালকে আইনমন্ত্রী বলেছেন
যে যা সুনির্দিষ্টভাবে তারা একটা আইন খোঁজার চেষ্টা করছেন। আমরা আশা করি অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে সরকার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। জনাব ইকবাল মাহমুদ, গণতন্ত্র কি অবস্থায় আছে? সেখান থেকে আমি কন্টিনিউ করতে পারি নাই। আমি বলছিলাম যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, জি জি, এবং আমি বলছি স্বৈর শাসকের যে রেফারেন্ডামের কথা বলেছি, এখন 91 ইলেকশনের পরে যে সরকার এসেছিল ধারাবাহিকভাবে সরকার থেকে অনেক প্রত্যাশা ছিল, যেমন অগণতান্ত্রিক যে যতগুলি ঘটনা ঘটছে তার বিচার এবং এইগুলি ফেরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এখন এইটার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে অগণতান্ত্রিক কিছু শক্তির আবির্ভাব হচ্ছে দেশের মধ্যে। যেমন আমি কুমিল্লাতে 2005 সালে কর্মরত ছিলাম ইউনিফর্ম পরা, হঠাৎ করে রাস্তার মধ্যে ধাম করে একটা বোমা ফুটলো, আমি আতঙ্ক হয়ে গেলাম। তারপরে খবর নিলাম সারা দেশে একটা বোমা ফুটলো, তথাকথিত বাংলা বাই টাংলা বাই এগুলি নিয়ে। আমি বলি না কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার না, এটা তো একটা অগণতান্ত্রিক শক্তি আবির্ভাব হলো, প্রাদুর্ভাব হলো। সরকার মানে কি, রাষ্ট্রপ্রধান মানে কি, আপনারও রাষ্ট্রপ্রধান, আপনি আমারও রাষ্ট্রপ্রধান। তারপর দিয়ে 21শে আগস্টে জ্ঞানের হামলা, যেই হোক সরকার প্রধান দায় দায়িত্ব ক্যানট বি ইগনোরড, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না। তারপরে স্বাধীনতা বিরোধী শক্তির যে আবির্ভাব হলো 91 থেকে 95, তারপরে দিয়ে তাদের সাথে জোট করা। আমি বলি না যে বর্তমান সরকার ভালো করছে না করছে, এই ধরনের শক্তির আবির্ভাব হওয়ার পরে অগণতান্ত্রিক শক্তিগুলি যেগুলি আছে, যেগুলি জঙ্গি এবং বিভিন্ন ক্ষেত্রে, বলি না পৃষ্ঠপোষক না হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তৎকালীন যদি না থাকতো তাহলে ওপেন বাংলাবাই রাজশাহী এবং অন্যান্য অঞ্চলে ঘুরতে পারতো না, মানুষকে ঝুলায় টর্চার করতে। শুধু এই কারণে কি গণতন্ত্র আছে? এখন আমি বলছি গণতান্ত্রিক রূপটা চর্চা যদি থাকতো, এরপর থেকে কি হলো? আওয়ামী লীগ যে ক্ষমতায় আসলো আজকে 12 বছর, এই 12 বছরে কি হলো এটা তো আপনি কিছু বলতে চাই। আমি আওয়ামী লীগ কি আসলো এখন 2006 সালের পরে দিয়ে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি হয়েছিল, বিরতি নিতে হবে আপনাকে, রাষ্ট্রপতি হয়েছিল। রাষ্ট্রপতি হওয়ার পরে যে ঘটনা হয়েছিল সেটা সবাই অজান্তে না, এবং এটা পুরা দেশ মর্মাহত এবং বিব্রত। এরপরে দিয়ে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তাদের তত্ত্বাবধানে ইলেকশন হলো, 2008 সালে হলো। তারপরে 8 সালে পরে 14 সালে হলো। 14 সালে নির্বাচনে 153 ইলেকশনে পার্টিসিপেট করে, মানে ইতিহাস আমরা কম বেশি সবাই এটা জানি। আমার প্রশ্ন ছিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ সবার দিতে হবে, সমালোচনার দৃষ্টিতে অপরাধ যদি করে কেউ তাকে অপরাধের সাজা দিতে হবে, আর যদি অপরাধ কেউ না করে নিরপরাধে যেন সাজা না পায়। গণতান্ত্রিক যে রূপরেখা আছে সবাইকে সেটাকে পালন করতে হবে। জনাব রিয়াজুল কবির কারসার কিছু আলোচনা এসছে, আমার মনে হয় আমি আপনার কাছ থেকে শুনি। সেটি দেখুন, প্রিন্স ভাই বলতে যাচ্ছেন যে কথা বলার সুযোগ নেই, এটা গণতন্ত্র। সেটা একটু বল, আমি যদি আরেকটু আপনাকে একটু একটা প্রশ্ন ছুড়ে দিই, যদি এভাবে হয় যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম, এই জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডাকা গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি। গণতন্ত্রের সূচকে এ নিয়ে অনেক কথাবার্তা আছে, শুনতে চাই। যে দেশে হয়েছে, যারা করেছেন সে দেশে গণতন্ত্র আছে এখন? সে দেশে নির্বাচন নিয়ে বিতর্কিত হয় না? বিতর্ক হয়েছে না? এবার ক্যাপিটল হিল ভাঙচুর হয়েছে না? সারা বিশ্ব দেখেছে ক্যাপিটল হিলে একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা কোনো বিচার হয়েছে? কংগ্রেসে পাশ হয়েছে, বিচার হবে না, বিচার হবে না, তাহলে কি? আচ্ছা বলেন, তাই তো? কি দাঁড়ালো বিষয়টা? ওনারা আমাদের গণতন্ত্র শিখাচ্ছেন। হ্যাঁ, ওনারা ওনাদের মন মানসিকতা যেসব দেশ আছেন তাদেরকে নিয়ে একটা সম্মেলন করেছেন, এটা নিয়ে মাথা ব্যথা নেই। এখানে অনেক নিয়ে কথা হয়। বাংলাদেশকে বাংলাদেশের অবস্থায় চলতে হবে, বাংলাদেশের বাস্তবতায় আমরা সেখানে থাকতে চাই। কারণ বাংলাদেশ এখন বিশ্বের একটা আলোচিত দেশ, বিভিন্ন কারণে, বিভিন্ন ফোরামে বাংলাদেশের নাম আসে। দেখুন, কথা এসছে যে কথা বলতে দেয় না। আপনারা যে 30-35টা চ্যানেল প্রতিনিয়ত কথা হচ্ছে, কোন কথাটা বলা হয় না সরকারের বিপক্ষে? না, আমরা বলছি। এবং এই কথা বলার জন্য কেউ কোথাও নিগৃহীত হয়েছেন বলতে পারবেন? না, আমরা বলছি। কিন্তু রাজনীতিতে যেই কথাটা বলা হচ্ছে যে স্পেস দেওয়া, সেই স্পেসটা সংকীর্ণ হয়েছে কি? দেখুন, স্পেস কাউকে দিয়ে দেয় শুনেছেন কোথাও? ভারতে দেখুন তো, কংগ্রেস স্পেস দিচ্ছে কেউ? আমরা কি স্পেস পেয়েছি? আমরা তো রাজপথের থেকে আন্দোলন করে আজকে এই জায়গায় এসেছি, এটার বাস্তবতা। হ্যাঁ, প্রিন্স ভাই একটা কথা বলেছেন বেগম খালেদা জিয়া নিয়ে। দেখুন,
সরকার সরকারের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। ওনারা আন্দোলন করে বেগম খালেদাকে বের করবেন বলেছেন, পারেন নাই। বেগম খালেদা জিয়া সরকারের যে নির্বাহী আদেশ 401-এর দ্বারাই উনি এখন বাইরে আছেন, চিকিৎসা করাচ্ছেন তার ব্যক্তিগত ইয়ে থেকে। সরকার বলছেন আমরা আরো চেষ্টা করি দেখুন জন্য কি করা যায়। কিন্তু এ প্রিন্স ভাই দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, উনি কি বলবেন যে বেগম খালেদার জন্য কোন দেশের কোন হাসপাতালে কোন ডাক্তারের সাথে কনসার্ন করা হয়েছে, ডাক্তার কোনো সাজেশন দিয়েছে কিনা যে ওনাকে দেশের চিকিৎসা বিদেশি ইমিডিয়েটলি আনতে হবে? আমাদের দেশে তো বিজ্ঞ প্রফেসররা বলেছেন সেদিনকার, দেখুন সিদ্দিকী সাহেব সহ অনেকে বলেছেন। এটা তো অনেকে বলার পর বাইরে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। দেখুন আমাদের কনফারেন্স করেছে, আমরা ওনাকে সাবেক প্রধান সচিব করতে চাই। আমাদের তো মনে হয় উনি যেখানে আছেন প্রতিদিন সন্ধ্যায় একটা ব্রিফিং হওয়া দরকার যে বেগম খালেদার শারীরিক অবস্থা এটা, উনি আশঙ্কাযুক্ত আছেন, এটা আমরা শুনতেছি, তাই না? এবং পাশাপাশি আপনাদের সরকারকে বলবেন তার চিকিৎসার ব্যবস্থা নিতে। সংশয় আছে যে ওনার যে অবস্থা বলা হচ্ছে আসলে কি সেরকম? আমরা তো অ্যাকচুয়াল অবস্থাটা জানতে চাই এবং ওনারা অফিসিয়ালি ডাক্তার জানানো উচিত। কিন্তু এই যে একটা ওনারা তো বেগম খালেদা একটা রাজনীতি করার চেষ্টা করে যাচ্ছেন, 13 বছরে পারেননি মাঠ জমাতে। এখন যদি খালেদার অসুস্থতা নিয়ে মাঠটা জমাতে পারেন, ওনারা তো ওইদিকে যাচ্ছেন। নয়তো তো ওনারা সরকারের কাছে একটা আবেদন দিতেন যে আমরা আমাদের পরিবার থেকে তো দিয়েছে, ওনাকে দিয়েছে, কিন্তু সেইখানে কি বলা হয়েছে যে আমাদের বেগম খালেদার বিষয়ে বলা হয়েছে ওনার এই সমস্যা, এটা চিকিৎসা হয় এখানে হবে না, ওনাকে এতদিনের মধ্যে বিদেশ নিতে হবে, এই হাসপাতালে নিতে হবে। সরকারকে তো স্পেসিফিক জানাতে হবে, কারণ উনি তো সাবেক প্রধানমন্ত্রী। অন্য 8-10 জন নেতার সাথে তুলনা দিলে তো হবে না। অনেকের তুলনা দেন, এরা বাইরে গিয়েছে কিভাবে গিয়েছে, এরশাদের সময় রবসাব কিভাবে, জিয়া রহমানের সময়, এগুলো তো ইতিহাস। রবসাবটা গেছে তো উনি দালাল হওয়ার জন্য, এগুলো আলোচনা আমরা আনতে চাই না। আপনার এই কথাটা একটু শুনে আসি প্রিন্স দাস থেকে। কিন্তু সুস্পষ্ট দেখেন, সাধারণ রোগীও সিঙ্গাপুর বা লন্ডনের চিকিৎসা আগে একটা মেসেজ পাঠায় যে আমার এই অবস্থা, ওখান থেকে মেসেজ দেয় আপনি এখানেও করাতে পারেন, ওখানে আসতে পারেন চিকিৎসা করার জন্য। আজ পর্যন্ত শুনেছেন বেগম খালেদা যে চিকিৎসার জন্য বাইরের কোনো বিশেষজ্ঞর কোনো রিপোর্ট বা কোনো ইয়ে এসেছে? আসে নাই। আচ্ছা, তাহলে কি বলতে চাচ্ছেন ওনারা? একটা দম্ভতা সৃষ্টি করতে চাচ্ছেন কেন? রাজনীতির একটা গুটি করার জন্য, একটা ইস্যু তৈরি করার জন্য। এটা মোটেই কাম্য না। নিশ্চয়ই। সৈয়দ ইমরান সালে প্রিন্স, যেটি রিয়াজুল কবির কাউসার বলছিলেন, এটা অনেকে আমাদেরকেও প্রশ্ন করে যে ভাই ওনার স্বাস্থ্য নিয়ে প্রতিদিন না হোক। আমি একটু বলি, শুনেছি উনি কি বলেছেন। বিশ্বজুড়ে ভিআইপিদের চিকিৎসার ব্যাপারে একটা কিন্তু নীতিমালা অবলম্বন করা হয়। যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রপ্রধান, যে কোনো বড় রাজনীতিবিদ, তাদের চিকিৎসাই তো তাদের ব্যক্তিগত বিষয়। আমি বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কিছুদিন আগে আপনার আমেরিকাতে তার অপারেশন হয়েছে, এটা কি এভাবে সার্কুলার দিয়ে করানো হয়েছিল? কিংবা বলেন এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার সিঙ্গাপুরে একটা অপারেশন হয়েছিল, এটা কি আপনার তখন এইভাবে রিপোর্ট দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল? এটা সিক্রেসি ব্যাপার কিছু থাকে, সিক্রেট না, এটা আমি রোগীর গোপনীয়তা কিছু থাকবে, আমি আসছি। তারপরে বেগম খালেদা জিয়া যখন বিএসএমইউ হাসপাতালে ছিলেন, সরকার গঠিত যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের যে রিপোর্ট, তারা কি প্রতিনিয়ত প্রেস কনফারেন্স করে বেগম খালেদা জিয়ার রোগ সম্পর্কে বলেছিল? একবার বলেছিল, একবার। ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেব প্রতিনিয়ত বলছে। ভাই আমাকে বলতে দেন, হলো উনি বলুক। উনি বলেন, ওনাকে বলতে দেন, উনি শুনবো। জি হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছি যে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড, এটা হলো বেগম খালেদা জিয়ার পরিবার কর্তৃক নিযুক্ত। সেই মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে এক্সামিন করে সেই বোর্ডের মতামত বেগম খালেদা জিয়ার পরিবারকে জানায়, তার পরিবার দলকে জানায়। যেহেতু বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, তার পরিবারকে জানানোর পর বেগম খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে আবেদন করেছে যে তার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য। এবং এর পরে যখন সরকার নানান রকম কথা বলছিল, তখন বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হওয়ার পরে তার অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রেস কনফারেন্স করে জাতির সামনে সেটা উপস্থাপন করেছে। এটা প্রতিদিনে জানার বিষয় না। এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি, সরকারের কাছে কি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য নাই? অবশ্যই আছে। সরকার প্রতিনিয়ত হাসপাতালে মনিটরিং করছে, বিভিন্ন সংস্থা মনিটরিং করছে, তারা রিপোর্ট কালেকশন করে সরকারের কাছে দিচ্ছে। এই মেডিকেল বোর্ডের সাথে আমি বলছি,
এই মেডিকেল বোর্ডের সাথে দেশি বিদেশি ডাক্তাররা জড়িত, 4 জন বিদেশি ডাক্তার জড়িত, 2 জন হচ্ছে আমেরিকার, 2 জন হচ্ছে ব্রিটেনের। তারাও ভার্চুয়ালি সংযুক্ত থেকে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি মনিটরিং করছে এবং তাদের মতামত অনুসারেই কিন্তু বলা হয়েছে বিশ্বের 3টি দেশে 2-3টি করে সেন্টারের কথা তারা বলেছে। এই সেন্টারে এই টিপসটা করানো সম্ভব, বিকল্প উপায়ে তার লিভারের চিকিৎসাটা। জার্মানির 2টা সেন্টার, 3টা সেন্টার, ব্রিটেনের 2টা সেন্টার, আমেরিকার 2টা সেন্টার, এবং যে দক্ষ হাতে কিন্তু এই জিনিসটা করাতে হবে। সেগুলো কিন্তু সরকারের কাছে তার বেগম খালেদা জিয়ার পরিবার সেটার যোগাযোগ করছে। আজকে এই যে বলা হচ্ছে এগুলো করে আসলে এটা ওনারা বেগম খালেদা জিয়ার এই বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে প্রকারান্তরে বেগম খালেদা জিয়াকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে আমরা বলতে চাই যে আইনের কথা বলা হচ্ছে 401 ধারা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়া যখন গত রমজান মাসে গুরুতর অসুস্থ হয়ে যান, তখন যখন বেগম খালেদা জিয়াকে ওনার পরিবার আপনার এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেল, ওই রাতেই বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব নিজে হাতে লিখে একটি আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেয়। তার পরের দিন আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন যে যেই শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত উঠিয়ে দিলেই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোর্ট অ্যান্ড আনকোর্ট। এবং তার সেই বক্তব্য সেই সময় বাংলাদেশ এবং বিদেশের গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। কিন্তু আজকে তারা বলছে 1 মাস ধরে নাকি তারা আইন খুঁজতেছে। আমরা বলতে চাই যে 401 ধারা সে 1 ধারার মধ্যেই নিহিত আছে। যদিও প্রধানমন্ত্রী বলেছেন আমার যা করার আমি করে দিয়েছি, আমার আর কিছু করার নাই, কিন্তু ওই 401 ধারার মধ্যেই সরকারের আরো করণীয় আছে। শর্ত মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে বিদেশে তার সুচিকিৎসায় কোনো প্রতিবন্ধকতা থাকে না। জি ইকবাল মাহমুদ, আপনার কাছে আসবো। আমি ছোট্ট একটু জিনিস আমি রিয়াজুল কবির কাছ থেকে একটু শুনি। যে কথাটা ইমরান সালি প্রিন্স বলছে যে সরকারের বিভিন্ন এজেন্সি বা সরকারের মাধ্যম আছেন, তারা তো নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিচ্ছেন। বিএনপির তরফ থেকে যেই দাবি করা হচ্ছে, আর সরকারের কাছে কি এছাড়া অন্য কোনো তথ্য আছে যে আসলে এই পরিমাণ অসুস্থতা নাই? ওইটা ওনরা জানাচ্ছেন না। আমি এটা সরকার তো পারতো একটা মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠাতে, এটা তো পারতো সরকার, সেটা তো করে নাই সরকার। 4 জন বিশেষজ্ঞের সাথে আলোচনা হয়েছে। আমরা বা সরকার জনগণ কি জানতে পেরেছে? অবশ্যই। এই বিশেষজ্ঞরা কারা আমি জানতে পারিনি। আমি গোটা 20টা চ্যানেল দেখি, এটা তো আমি পাইনি, তাই না? সরকার কোন অবস্থাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে নাক গলাতে পারে না। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন সরকারের কর্তৃত্বে ছিলেন। এখন কিন্তু বেগম খালেদা কারো কর্তৃত্বে নাই। উনি ব্যক্তিগত তত্ত্বাবধানে বা পারিবারিক বা দলের তত্ত্বাবধানে আছেন। তাদেরকে সেটা ডিসাইড করতে এবং করতে সরকার যদি নাক গলায়, প্রশ্নটা ছিল না মানে সরকারের নাক গলানোর প্রশ্ন নয়, বিষয় না। আমি বলছি যে আপনারা যে প্রশ্নটা তুলেছেন যে এইটা কেন মানে প্রতিদিন ব্রিফ করছে না, আসলে অবস্থাটা কি, ওনরা যে কথাটা বলেছেন বিএনপির তরফ থেকে বা বিএনপির গঠিত মেডিকেল বোর্ডের তরফ থেকে, আমরা যদি এর বাইরে কোনো তথ্য আসলেই আছে কিনা, ওনারা একটা কথা বলছেন যে এই তথ্য সত্য না, এরকম কোনো কিছু আছে না, সেই কারণে ওনার প্রতিদিন একটা মেডিকেল রিপোর্ট হওয়া উচিত। সেটা তো ওনাদের ওনাদের এই দাবি তো আপনাদের আছে, কিন্তু আমি বলছি যে সরকারের হাতে এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে বুলেটিন বা স্বাস্থ্যগত যে তথ্য বিএনপির তরফ থেকে প্রচার করা হচ্ছে তা ছাড়া অন্য কোনো তথ্য সরকারের হাতে আছে? যেহেতু যদি বেগম খালেদা জিয়ার পরিবার বা ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে কোনো তথ্য সরকারকে দেওয়া না হয়, সরকার কোনো তথ্য নিতে যাবে না বা নিতে পারে না। পাশাপাশি দেখুন হাসপাতাল থেকে ওনারা নির্বাহী ক্ষমতার কথা বলছেন। আমি 401 নিয়ে বলতে চাই, 401 বলা আছে শর্ত বা শর্তহীন। সরকার 3টা শর্ত দিয়েছে, এটা মেনে উনি বাইরে গিয়েছেন। এখন যদি আবার শর্ত আরোপ করতে হয় বা বাতিল করতে হয় তো ওনাকে পুরনো অবস্থায় যেতে হবে, আবার একটা দরখাস্ত দিতে হবে, তাই না? উনি অসুস্থ না, দেখুন সরকার বিবেচনা করতে পারে, আমরাও ধরে নিচ্ছি উনি অসুস্থ, ওনাকে তো একটা সাব জেলও ঘোষণা করা যেতে পারে, এটা করে ওনাকে আবার রিভিউ করা যেতে পারে। এটা সরকারের সাথে আলোচনা করতে হবে। কিন্তু দীর্ঘদিন পলাতক দুর্নীতিবাজ নেতারা ইদানিং প্রেস ক্লাবে
সরকারকে টানে হিসেবে নামাচ্ছেন। কোথায় পালাতো? বেগম খালেদাকে সামনে কে পালাতো? ঘোষণা একটাও নাই। কে পালাতো? তাই না? এই যে পালাতকটাকে জানতে চাই। সরকারকে নামায়, সেই সরকার পালাতকটাকে জানতে চাই ভাই। এই বিবেচনায় নেবেন? জি, এটা আমি এই বিতর্কে যাব না। জনাব ইকবাল মাহমুদ, আপনি কি বলেন? খালেদা জিয়ার কি বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আসলে প্রিন্স ভাই যে কথা বলছে, জি, একটা স্ববিরোধী কথা বলছেন। আপনার কথা আপনি আমি একটু কথা বলি। স্ববিরোধী মানে কি, একবার বলছে সরকার সমস্ত কিছু মনিটর করে জানেন, আবার বলছে যে আমরা বিদেশি চিকিৎসকরা আনছি, আবার বিদেশি তারা বলছে ভার্চুয়ালি সংযুক্ত করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার যদি মনিটর করে থাকে, সরকারের কাছে তো আজ পর্যন্ত ওনারা বলেন আপনারা মনিটর করছেন, আপনারা কেন অ্যাকশন নেন না? এটা তো একটা কথাবার্তা। যদি ওনার জানতে যদি থাকে। আর সেকেন্ড হলো যে বিদেশি কায়সার ভাই যেটা বললেন, বিদেশি যে সমস্ত স্পেশালিস্ট যদি ওনাকে ভার্চুয়াল ইয়েতে যদি টেলিপ্যাথি করে, তাহলে জানানো হয়। টিপস শব্দটা আমি ডক্টর জাহিদ লামের সামনে উনি বলছিল, সেটা শুনেছি। উনি বলছিল টিপস শব্দটা হলো যে একটা পাইপ দিয়ে হার্টের ভিতর দিয়ে এইটা ইয়েতে যাবে, কি জানি বলে, লিভারের মধ্যে দিয়ে ওইটা ব্লাড সিক্রেশনটা বন্ধ করবে। ঠিক টিপসটা আমি শুনছি। এখন প্রশ্ন হলো, যেটাই করা হোক, সরকারের আইন আছে, আইনের প্রতি সরকারের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের কাছে আবেদন করুক, বিএনপি এসে ফয়সালা করুক, করে এটা নিয়ে রাজনীতি করার বিএনপিরও উচিত না, অন্য কারো উচিত না। আমার মনে হয় আমি একটা শেষ করি। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চায় নাই, কিন্তু সবার সমাবেশ আপনারা করছেন, আন্দোলনের হুমকি দিচ্ছেন। আমাকে বলতে দেন, তারপরে আমি বলি, আপনি বলেন। আমরা সেই দিন পর্যন্ত আমাদের কোনো কর্মসূচি ছিল না, যেই দিন সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী বললেন যে বেগম খালেদা জিয়ার এই বিদেশে যাওয়ার সুযোগ নাই। আবার পরের দিন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উনি যে বয়ানটা দিলেন, তারপরে আমরা বুঝেছি যে তারা সরকার এভাবে করতে দিবে না, করবে না। তারপর থেকে আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেমেছি। আজকে কি অবস্থা হয়েছে দেখেন, বেগম খালেদা জিয়াকে তো চিকিৎসা করার সুযোগ দিচ্ছেই না, বরঞ্চ সরকার তার মন্ত্রীদেরকে লেলিয়ে দিয়েছে। এই যে সরকারের একজন তথ্য প্রতিমন্ত্রী, যে আবোল তাবোল বলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে একটা অশালীন বক্তব্য দিয়ে, অশ্লীল বক্তব্য দিয়ে আবার বলছেন উনি নাকি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এসব কথা বলেন নাই, বলছেন না। দায়িত্ব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে, এ ব্যাপারে তো প্রধানমন্ত্রীকে মুখ খুলতে হবে। ওনার তথ্যমন্ত্রী নারী বিদ্বেষী, বর্ণবাদ বিদ্বেষী এবং যেরকম ভাবে অশালীন বক্তব্য রাখছেন জিয়া পরিবারের বিরুদ্ধে, নট অনলি জিয়া পরিবারের বিরুদ্ধে, আজকে ওনার নিজের দলের ছাত্র নেত্রীদের ব্যাপারে বলেছেন। এবং একটা কালকে টেলিফোন কনভারসেশন বের হয়েছে, যেভাবে আপনার চলচ্চিত্র জগতের নায়িকাদেরকে আপনার হোটেলে ডাকছেন উনি, তো এরকম একটা পারভার্টেড লোক মন্ত্রী থাকতে পারে, এটাকে কাসা ভাইকে উত্তর দিবেন। সাবজেক্ট থেকে বাইরে যাওয়াটা ঠিক হবে না। জি প্লিজ, জি আমরা এটার উত্তর 6 ডিসেম্বরে জানতে চাই। 6 ডিসেম্বর নিয়ে আসি আমরা। জি জি, দেখুন রিয়াজুল কবির কাছে আমরা শেষ করব একদম 30 আমাদের একজন প্রতিমন্ত্রী যা বলেছেন, এটা সরকার বা দলের পক্ষের বক্তব্য। উনি বলেছেন প্রধানমন্ত্রী মাননীয় সাধারণ সম্পাদক আজকের ব্যাখ্যা দিয়েছেন, এই বক্তব্য দিয়েছেন, উনি ব্যবস্থা প্রধানমন্ত্রীকে যুক্ত করেছেন তো তথ্য প্রতিমন্ত্রী, যেহেতু সেই দিনে আমাদের সাধারণ সভায় ওটা ক্লিয়ার করেছেন যে আমি যথাসময়ে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা বলেছেন দেখুন, আপনারা বেগম খালেদা জিয়া চিকিৎসা হোক, সুস্থ হোক, রাজনীতিতে আসুক, আমরা চাই, কিন্তু আপনারা সেটা নিয়ে ইস্যু তৈরি না করে রাজনীতি করার, আন্দোলন করার অন্য ইস্যু তৈরি করেন সরকারের বিরুদ্ধে, আমরা সেটাকে স্বাগতম জানাবো। কিন্তু বেগম খালেদা জিয়াকে ইস্যু করে আন্দোলন চালাবেন আর সময় দিতে পারছি না, আমি আমাকে স্টেপ দিতে হলেন, আমি একটু আর সময় নাই, আমি শুধু 6 তারিখের একটা কথা বলি, আমি না আপনি আর সময় দিতে পারছেন না। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জনাব ইকবাল মাহমুদ চৌধুরী এবং রিয়াজুল কবির কাসার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।